সপ্তম শ্রেণী অর্থাৎ তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হতে চলেছে সে এক্সামের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে যে সমস্ত শর্ট কোশ্চেন এবং উত্তর বলবো সেগুলো তোমরা যদি ভালোভাবে করো তোমাদের পরীক্ষায় তোমরা সব প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো, প্রথমে আমরা আলোচনা করব দিল্লির সুলতানি, তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন আছে কুতুবউদ্দিন আইবক কোথাকার শাসক ছিলেন। কুতুবউদ্দিন আইবক কোথাকার শাসক ছিলেন? তিনি ছিলেন লাহোর ও দিল্লির শাসক ছিলেন। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে কি যে কুতুবউদ্দিন আইবক কোথাকার শাসক ছিলেন? তিনি লাহোর ও দিল্লির শাসক ছিলেন। 2 নম্বর প্রশ্ন কি আছে, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা খুব ভালোভাবে শুনে রাখো। উত্তরটা কি? আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ ক্ষমতা। নেক্সট কোশ্চেন দেখো, কুতুবউদ্দিন আইবক কবে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক কবে সুলতানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন? তিনি 1206 খ্রিস্টাব্দে সুলতানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। ইসলাম জগতে ধর্মগুরু কে? ইসলাম জগতের ধর্মগুরু কে বা ইসলাম জগতের ধর্মগুরু কাকে বলা হয়? ইসলাম জগতের ধর্মগুরু খলিফাকে বলা হয়। তারপর দেখো খুতবা, যে খুতবা শব্দের অর্থ কি? খুতবা শব্দের অর্থ হচ্ছে ভাষণ। এটা ভিভিআই, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভিভিআই এটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে যে খুতবা শব্দের অর্থ কি? খুতবা শব্দের অর্থ হচ্ছে ভাষণ। তারপরে খিলাত কি? খিলাত কি? খিলাত হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। খিলাত হচ্ছে এক ধরনের আনুষ্ঠানিক পোশাককে খিলাত বলা হয়। তারপরে কোশ্চেন হচ্ছে কি যে সিজদা কি? সিজদা কি? সুলতানকে মাথা নত করে প্রণাম করা। সুলতানকে মাথা নত করে প্রণাম করার পদ্ধতিকে কি বলা হয়? সিজদা বলা হয়। তারপরে হচ্ছে পাইবস। পাইবস কি? সুলতানের পায়ে চুম্বন করা। সুলতানের পায়ে চুম্বন করাকে পাইবস বলা হয়। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষা আসবে, হয় সিজদা কি না হলে পাইবস কি। সিজদা কি? সুলতানকে মাথা নত করে প্রণাম করাকে সিজদা বলা হয়, আর পাইবস কি? সুলতানের পায়ে চুম্বন করাকে পাইবস বলা হয়। কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটায়? কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটায়? তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। তার নাম কি? আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটায়। এবারে আমরা পরের প্রশ্ন দেখে নেব যে দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিনের সেনাপতি কে ছিলেন? দক্ষিণ ভারত তিনি যখন অভিযান করেছিলেন তখন তার সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর ছিলেন হচ্ছে ওনার সেনাপতি ছিলেন। এবারে আমরা দেখব খলজি বংশের প্রতিষ্ঠা কে বা খলজি বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন জালাল উদ্দিন খলজি করেছিলেন। দিল্লির কোন সুলতানকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? দিল্লির কোন সুলতানকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? ভিভিআই লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে দিল্লির কোন সুলতানকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। এবারে আমরা দেখে নেব যে কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিল? কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিল? কোন সুলতানের সময়কালে? মোহাম্মদ বিন তুগলকের সময়কালে তিনি ভারতে এসেছিলেন। তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন মরক্কো দেশের বাসিন্দা ছিলেন। তিনি কোন দেশের লোক ছিলেন ইবন বতুতা? তিনি ছিলেন হচ্ছে মরক্কো বলে একটা দেশ ছিল, সেই দেশের তিনি বাসিন্দা ছিলেন। এটা এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়কালে, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। এবং ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন বা কোন দেশের তিনি বাসিন্দা ছিলেন, মানে আসল দেশ কোথায়, তিনি তার দেশের নাম কি? তার দেশের নাম ছিলেন হচ্ছে মরক্কো। এইটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কি? ইবন বতুতা একটা যে গ্রন্থ লিখেছিলেন, বই লিখেছিলেন, সেই বইটার নাম কি? এটা তোমাদের পরীক্ষায় আসে কোশ্চেনটা যে ইবন বতুতা যে তিনি একটা বই লিখেছিলেন, এই বইটার নাম কি? তিনি যে বইটা লিখেছিলেন সেটার নাম হচ্ছে কিতাব উল রিহাল। কিতাব উল রিহাল। আমি তোমাদের সাথে যে কোশ্চেনগুলো এবং উত্তরগুলো আলোচনা করছি, তোমরা যদি শুধুমাত্র শোনো তাহলে কিন্তু চলবে না। তোমাদেরকে কি করতে হবে? শোনার পাশাপাশি খাতায় কিন্তু খুব প্রশ্ন এবং উত্তর উভয়ই লিখে নিতে হবে এবং পরীক্ষার আগে তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? আবার দেখো আমরা তারপর নেক্সট কোশ্চেন, কোন সুলতান দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়েছিলেন? কোন সুলতান দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়েছিলেন? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তর করেন? তিনি তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরিতে স্থানান্তর করেন। আর একটা কোশ্চেন আছে যে কোন রাজাকে পাগলা রাজা বলা হয়? এটাও পরীক্ষায় তোমাদের আসতে পারে, আসার চান্স খুব বেশি আছে। তোমরা এই প্রশ্নটা শুনে নাও যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়।
আবার তোমরা এটাও জানে রাখো মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, কিন্তু মোহাম্মদ বিন তুগলক ছিলেন একমাত্র সুলতান যিনি ছিলেন দিল্লির সুলতান, দিল্লির শাসন ব্যবস্থার সবচেয়ে বেশি শিক্ষিত ব্যক্তি ছিলেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন হচ্ছে দিল্লির শাসন ব্যবস্থার সবচেয়ে বেশি শিক্ষিত ব্যক্তি ছিলেন, ঠিক আছে, মানে তিনি ছিলেন সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ছিলেন। এবং তিনি বিভিন্ন ধরনের, ঠিক আছে, এটা মোহাম্মদ বিন তুগলক নতুন নামকরণ কি করেন? মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নতুন নামকরণ কি করেন? মানে তিনি যে রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং এই দেবগিরির নতুন নামকরণ কি করেন? দেবগিরির নতুন নামকরণ করেন হচ্ছে দৌলতাবাদ। কি নামকরণ করেন? দৌলতাবাদ। তাহলে তোমরা জেনে নিলেন যে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং দেবগিরির তিনি নতুন নামকরণ করেন হচ্ছে দৌলতাবাদ। তামার মুদ্রা কে চালু করেন? তামার মুদ্রা, তামার মুদ্রা তখনকার দিনে তামার মুদ্রা কে চালু করেছিলেন? দিল্লির শাসন ব্যবস্থায় তামার মুদ্রা কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক চালু করেছিলেন। তামার মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। এবার আমরা দেখে দেবো যে কার রায়সভায় অষ্টদিগ্গজ নামে পণ্ডিতরা বিরাজ করত? কার রায়সভায় অষ্টদিগ্গজ নামে পণ্ডিতরা বিরাজ করতেন? রাজা কৃষ্ণদেব রায়ের রায়সভায় অষ্টদিগ্গজ নামে পণ্ডিতরা থাকতেন বা পণ্ডিতরা বিরাজ করতেন। এবারে আমরা দেখে নেবো যে কৃষ্ণদেব রায় একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন বা বই লিখেছিলেন যেটা তামিল ভাষায়, সেটার নাম কি? আমুক্ত মাল্যদা। এটা পরীক্ষায় তোমাদের আসবে যে কৃষ্ণদেব রায় একটা বই লিখেছিলেন যেটা তামিল ভাষায়, সেই বইটার নাম কি? বা তেলেগু ভাষায় সেই বইটার নাম হচ্ছে আমুক্ত মাল্যদা, কৃষ্ণদেব রায়ের লেখা বইটির নাম। এবার আমরা দেখে নেব বাণীহাটি বা তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? বাণীহাটি বা তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। এবারে আমরা দেখবো যে তালিকোটা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগরের সঙ্গে, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে বাহমনি রাষ্ট্রের বা বাহমনি সাম্রাজ্যের হয়েছিল। তালিকোটার যুদ্ধ হয়েছিল বিজয়নগরের সঙ্গে বাহমনি যে রাষ্ট্র ছিল বা বাহমনি যে সাম্রাজ্য ছিল সে সাম্রাজ্যের সঙ্গে হয়েছিল। এবার আমরা দেখবো যে খলজি বিপ্লব কি? খলজি বিপ্লব তোমাদের 1 নম্বর হিসেবে আসতে পারে বা 2 নম্বরও আসতে পারে। খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি মামলুক বংশধরদের ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলে। এটা 1 নম্বরের জন্য। এবার যদি 2 নম্বরের জন্য পড়ে তাহলে তোমাদেরকে আরেকটুকু ভালো করে 2-3 লাইনে লিখতে হবে, তাহলে তোমরা 2 নম্বরের জন্য এটা রেডি হয়ে যাবে। তাহলে 1 নম্বরের জন্য যদি আসে তাহলে তোমরা লিখবে যে 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি মামলুক বংশধরদের ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হন। এই ঘটনাটি খলজি বিপ্লব বলা হয়। এবারে আমরা দেখে নেব যে ফিরোজ তুগলকের আমলে কি কি কর নেওয়া হতো। কি কি কর নেওয়া হতো? যেমন খরাজ নেওয়া হতো, খামস নেওয়া হতো এবং জিজিয়া নেওয়া হতো এবং জাকাত নেওয়া হতো। এই 4 ধরনের কর নেওয়া হতো। খরাজ, খামস, জিজিয়া, জাকাত এগুলো হচ্ছে কর। খরাজ কি? খরাজ হচ্ছে কৃষি জমির ওপর কর। কৃষি জমির ওপর মানে ফসলের ওপর যে কর নেওয়া হতো সেই করকে কি বলা হতো? সেই করকে বলা হতো খরাজ। খামস কি? খামস হচ্ছে যুদ্ধের সময় লুট করা সম্পদের একটা অংশ, মানে যুদ্ধের সময় যে সমস্ত সম্পত্তি লুট করা হয় সে সমস্ত সম্পত্তির থেকে যে কর নেওয়া হয় সেটাকে বলা হয় খামস। এবং আমরা দেখে নেব জাকাত কি? জাকাত হচ্ছে মুসলিমদের বা মুসলমানদের সম্পত্তির ওপর আরোপিত কর। শুধুমাত্র জাকাত করটা কাদের কাছ থেকে নেওয়া হতো? শুধুমাত্র জাকাত করটা মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে নেওয়া হতো। এবার আমরা দেখে নেব যে জিজিয়া কি? জিজিয়া হচ্ছে অমুসলমানদের ওপর আরোপ করা হতো। এটা মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে নেওয়া হতো না, যারা অমুসলমান বলতে গেলে হিন্দু বা বাকি যে অন্যান্য সম্প্রদায় নেওয়া আছে তাদের কাছ থেকে করটা নেওয়া হতো। তাহলে জিজিয়া কর নেওয়া হতো অমুসলমানদের ওপর আরোপ করা হতো। তাহলে আমরা 4 ধরনের কর পড়লাম। একটা হচ্ছে খরাজ। খরাজ করটা কিসের ওপর নেওয়া হয়? কৃষি জমির ওপর করে এটা। খামস কি? যুদ্ধের সময় যে লুণ্ঠিত বা লুট করা সম্পদ সেই সম্পদের ওপর যে কর নেওয়া হতো সেটা হচ্ছে খামস। আর জাকাত কি? জাকাত হচ্ছে মুসলমানদের সম্পত্তির ওপর আরোপিত করকে জাকাত বলা হয়। আর জিজিয়া কি? অমুসলমানদের ওপর আরোপ করা করকে কি বলা হতো? জিজিয়া বলা হতো। এবার আমরা দেখে নেব যে কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়। ভেরি ভেরি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের প্রশ্ন, যে কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়। এটা বলা হয় ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। দেখবো যে সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? খিজির খান ছিলেন। কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠা ছিলেন খিজির খান। এবং লোদি বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? বহুলাল লোদি। কি হবে? বহুলাল লোদি ছিলেন হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠা। এবার আমরা দেখবো যে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল। আমরা দুটো প্রশ্ন রেখেছি। দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবরের সঙ্গে ইব্রাহিম
ইব্রাহিম লোদির হয়েছিল, বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। এবং এই পানিপথের প্রথম যুদ্ধে কে জিতেছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর জিতেছিল, ইব্রাহিম লোদি হেরে গিয়েছিল। যে বাবর কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে জিতে গিয়ে পর বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তখন উত্তর কি হবে? বাবর হবে। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল এবং পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির হয়েছিল এবং পানিপথের প্রথম যুদ্ধ বাবর জয়লাভ করেছিল এবং ইব্রাহিম লোদি হেরে গিয়েছিল এবং বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। ইকতা ব্যবস্থা বা ইকতা বলতে কি বোঝায়? ইকতা হলো সুলতানি আমলে প্রদেশগুলোকে ইকতা বলা হতো। সুলতানি আমলে যে প্রদেশ ছিল সেই প্রদেশগুলোকে কি বলা হতো? ইকতা বলা হতো। ইকতার শাসনকর্তাদের কি বলা হতো? যে প্রদেশে যারা শাসন করতো সেই শাসনকর্তাদের ইকতাদার বা মুক্তি বা ওয়ালি বলা হতো, ইকতাদার বলা হতো। তোমরা ভালোভাবে শুনে রাখো যে ইকতায় যারা শাসন করতেন তাদেরকে ইকতাদার বলা হতো। জিজিয়া কর কাদের ওপর ধার্য করা হয়? আমরা আগেই পড়েছি যারা অমুসলমান প্রজাদের ওপর, যারা মুসলিম নন অমুসলমান প্রজাদের ওপর জিজিয়া কর আরোপ করা হতো। কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? রেশন ব্যবস্থা কোন সুলতান প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। কে? আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম যিনি স্বাধীন সুলতান কে ছিলেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার চান্স আছে। দেখো উত্তর কি? শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। এবার আমরা দেখে নেব যে বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। বাংলার ভক্তিবাদের জনক কাকে বলা হয়? বাংলার ভক্তিবাদের জনক কাকে বলা হয়? চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবকে কি বলা হয়? বাংলার ভক্তিবাদের জনক বলা হয়। চৈতন্য ভাগবত কে রচনা করেন? চৈতন্য ভাগবত বলে যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থটার রচয়িতাকে। তোমাদের এই গ্রন্থ থেকে একটা প্রশ্ন আসবে যে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে, বা আর একটা পড়লে কি গ্রন্থ? আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতাকে। এরকমভাবে তোমাদের একটা প্রশ্ন আসবে, তোমরা খুব ভালোভাবে এগুলো রেডি করে রেখো। দেখো চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস। ঠিক আছে, বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা। এবং আর একটা গ্রন্থ আছে খুব ভালোভাবে তোমরা দুটো মনে রাখবে, যে চৈতন্য চরিত্রামৃত। চৈতন্য চরিত্রামৃত কে রচনা করেন? চৈতন্য চরিত্রামৃত রচনা করেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিত্রামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। তাহলে তোমরা এই গ্রন্থের নামগুলো খুব ভালোভাবে রেডি করে রাখবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের যে দিল্লির সুলতান ব্যবস্থা বা দিল্লির শাসন ব্যবস্থা বা সুলতানি যে চ্যাপ্টারটা রয়েছে দিল্লি সুলতানি, সেই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট আমরা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা তোমাদের যে বাকি দুটো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোর আমি সাজেশন তোমাদেরকে দেবো, শর্ট কোশ্চেনের সাজেশন দেবো। অলরেডি তোমরা বড় কোশ্চেনের সাজেশন পেয়ে গেছো। আমি অলরেডি 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের জন্য তোমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো সাজেশন আমি অলরেডি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। যে আমি ভিডিওটা দিলাম শর্ট কোশ্চেনের জন্য, সেই ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেনটা রেডি করে নাও এই চ্যাপ্টার থেকে।